পৃথিবীর আলো দেখতেই ৮ দিন হাসপাতালে নিভল ৬টি প্রাণ। এসি বন্ধ থাকায় দুর্ঘটনার ধারণা, অবহেলার কারণে মৃত্যু, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। দর কষাকষিতে শেষ সময়ে জমজমাট পশুর হাট, বৈরী আবহাওয়া আর ক্রেতা খরায় কম দামেই ছাড়ছেন ব্যাপারী, বিক্রি না হওয়ায় বড় গরু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। ঈদের আগের দিনও পথে পথে মানুষের ঢল, বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ, মহাসড়কে কমছে যানবাহনের চাপ, ট্রেনের ছাদেও যাত্রী, সদরঘাটে মানুষের ভিড়। কাল ঈদের দিনও হবে বৃষ্টি, বৈরী আবহাওয়া বিবেচনায় ঈদগাহে জামাতের প্রস্তুতি, ডিএমপির 4 স্তরের নিরাপত্তা, 10 ঘন্টায় কোরবানির বর্জ্যমুক্ত করতে চায় 2 সিটি। এবং সীমান্তে পুশিং চেষ্টা ন্যাক্কারজনক, ভারতের গোপন কোনো এজেন্ডা আছে কিনা সন্দেহ রিজভির, বিজেপিকে আরও সতর্ক হওয়ার আহ্বান। ঈদ মোবারক। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পৃথিবীর আলো দেখতেই রাজধানীর ৮ দিন হাসপাতালে নিভে গেল ৬টি প্রাণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি ঘণ্টা বন্ধ থাকা কিংবা গ্যাস লিকেজ থেকে মারা গেছে নবজাতকরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দুর্ঘটনা উল্লেখ করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ কান্না পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ হারানোর। 10 মাস গর্ভে ধারণ করে নানা প্রতিকূলতা সহ্য করে পৃথিবীতে এনেছিলেন কমলমতি শিশুকে, যার আগমন জীবনে এনে দিয়েছিল আলো। সে আদরের সন্তান নিভে গেল বাইরের আলো দেখার আগেই। মগবাজারের ৮ দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল 11 শিশু। বুধবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে 2 শিশু। তাদের নিতে বলা হয় এনআইসিইউতে। আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকে, মারা যায় 6 জন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের ডাক্তার ও নার্সদের অবহেলায় ঝরেছে 6টি নিষ্পাপ প্রাণ। একটা রোগী লয়ে যায়, খালি মরার খবর। যাদের বাচ্চা মারা গেছে তারা জানেই না, যার কারণে আমরা কোনো সঠিক তথ্য জানতে পারছি না। হাসপাতালের মহাপরিচালক জানান 11 জনের মধ্যে বাকি 5 জনের চিকিৎসা চলছে। তদন্ত কমিটি করা হয়েছে। মাত্র 6টা বাচ্চাই মারা গেছে, আর বাকি 5টা শিশু ভালো আছে, তারা এনআইসিইউতে চিকিৎসাধীন আছে। অভিযোগ করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা নিজেরাই তো জানি না, আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটা কেন হলো। ঘটনাস্থলে আসে স্বাস্থ্য অধিদপ্তরের টিমও, কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি 72 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। ওয়ার্ডটিতে যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যদি দায়িত্বে অবহেলা হয় এবং এর যদি অবকাঠামোগত কোনো কারিগরি ত্রুটি ধরা পড়ে, সেটির জন্য স্তর ভেদে যথাযথ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কিশোরগঞ্জের এক হাসপাতাল পরিদর্শন শেষে 8 দিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতেই এই দুর্ঘটনা। খুবই দুঃখের সাথে বলি, তাদের অবহেলার কারণে আমাদের 6টা প্রাণ ঝরে গিয়েছে। যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করবো। ডিএমপির সিটিডিসি বিভাগ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ সময় ডিএমপি কমিশনার জানান, এসি 1 ঘন্টা বন্ধ থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিআইডি টিম তাদের বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করছে, তাদের এক্সপার্টরা এসছে, আর আমরা এখানে যারা দায়িত্বরত ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করছি, তো আমাদের তদন্ত চলছে। এমন মর্মান্তিক ঘটনার পর শোকে ছায়া নেমেছে পুরো হাসপাতালে। কয়েক ঘন্টার ব্যবধানে ঝরে গেল 6টি কমলমতি প্রাণ। পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল তারা। এমন মর্মান্তিক ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগীদের, যাতে ভবিষ্যতে কারো মায়ের কোল এভাবে খালি না হয়। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার পশুর হাটের খবর। কোরবানির হাটে শেষ সময়ের বেচাকেনায় হতাশ ব্যাপারীরা। উল্লেখযোগ্য হারে কমেছে গরুর দাম। অনেক ব্যাপারী ক্ষতি মেনে নিয়ে কম দামে বিক্রি করে দিচ্ছেন গরু। দুপুরের পর বৃষ্টি কমে যাওয়ায় হাটে বেড়েছে ক্রেতা সমাগম। কম দামে পছন্দের পশু কিনে খুশি তারা। রাত পোহালেই কোরবানির ঈদ, শেষ মুহূর্তের কেনাবেচা জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। দুপুরের পর বৃষ্টি থেমে যাওয়ায় বিভিন্ন হাটে বাড়তে থাকে ক্রেতাদের সমাগম। আমি খুব সন্তুষ্ট, মার্কেটে খুব রিজনেবল দাম। বাজার দেখতেছি মোটামুটি আর কি, বেশি কমও না বেশিও না। 3টা গরু 8 লক্ষ টাকা বলেছে। আমি মনে মনে ধরেছিলাম যে এটা হয়তো 6ও নিতে পারবো না।
আমি 5 লাখ বলার সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল। শেষ সময়ের বিক্রিতে হাটগুলোতে গরুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। রাজধানীর ধুলাইখালে দেখা গেছে গতকালের তুলনায় কোনো কোনো গরু 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যাপারীরা। 5,50,000 পর্যন্ত উঠছে, তারপর থেকে সন্ধ্যার দিক দিয়ে 5 লাখ, আজ সকালে 4.5 লাখ, এখন বর্তমানে 4 লাখ বলতেছে। সময় গেতেছে আর ডাউন হইতেছে। অন্যদিকে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটেও অবিকৃত প্রচুর পরিমাণে কোরবানির পশু। মাঝারি ও ছোট গরুর পাশাপাশি অধিকাংশ গরুও অবিকৃত। নতুন করে গরু না এলেও হাটের 1/3 এখনো কোরবানির গরুতে ভরপুর। এই হাটে চাহিদা বেশি 50,000 থেকে 1 লাখ টাকার গরুর। অনেকেই 60 থেকে 80,000 টাকাতেও গরু কিনতে পেরেছেন। 8 মিনিট 10 মিনিট গরু দাম কিনতেছে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা হয় না। 50 এই গরু আমার দাম করছিল, এখন বেচলাম 40। 2-3 লাখ টাকা লস যাবে, ক্রেতা নাই, গরুলে আমরা বিপদে পড়ে আছি। রাজধানীর 27টি পশুর হাটের সবগুলোতেই সকাল থেকে একই চিত্র দেখা গেছে। সরকারি হিসাব অনুযায়ী এবছর দেশের কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় 1,24,00,000 পশু। বিপরীতে চাহিদা ছিল অন্তত 1,02,00,000। সেই হিসেবে অন্তত 22 লাখ পশু অবিকৃত থাকতে পারে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পশুর হাটের খবর জানাতে রাজধানীর দিয়াবাড়িতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, ধুলাইখালে আছেন তোফাজ্জল হোসেন। শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বিস্তারিত জানাবেন। শেষ সময় চলছে কোরবানির পশু বেচা বিক্রি। আমরা এই মুহূর্তে দিয়াবাড়ি হাটে রয়েছি। দিন গড়িয়ে রাত, কিছুক্ষণ সময় পর হয়তোবা বেচা বিক্রির সময় শেষ হয়ে যাবে, কালকে পবিত্র ঈদুল আজহা। কিন্তু দিয়াবাড়ি হাটে কিন্তু এখনও গবাদি পশু 6 লাখ বলা যায়। আমরা হাটে যে প্রান্তে যাচ্ছি সেই প্রান্তে কিন্তু দেখতে পাচ্ছি যে গরুর উপস্থিতি, এবং সেই গরু বলা যায় যে যারা বিক্রেতা তারা বলছেন যে কোনো গরু আসলে দামে উঠছে না। এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো মাঝারি সাইজের, এগুলোর চাহিদাই মূলত দিয়াবাড়ি হাটে বেশি। কিন্তু সেই চাহিদা থাকলেও ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই যে শেষ সময়ে প্রচুর গরু থাকার কারণে সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করছেন। তারা ঘুরে ঘুরে দেখছেন, দরদাম করছেন, কিন্তু দিয়াবাড়ি বাজার আসলে খুব বেশি বেচা বিক্রি হচ্ছে সেটা বলা যাবে না। আমরা দেখছি যে শেষ সময়ে বিক্রি কিছুটা হচ্ছে, সারাদিনে যেরকম হয়নি তা কিন্তু সন্ধ্যার পরে কিছুটা বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন যে তাদের প্রত্যাশা অনুযায়ী যেরকম দাম উঠছে না, তেমনি আবার অনেকের গরু অবিকৃত রয়ে গেছে। অনেকে 15-20টা গরু নিয়ে আসছেন, 20-25টা নিয়ে আসছেন, যেই ছোট ছোট ব্যাপারী তাদের অর্ধেক গরু রয়ে গেছে। এই গল্পটাই আমরা প্রত্যেক জায়গায় যেখানে যাচ্ছি সেখানে শুনতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো অধিকাংশ গরু কিন্তু বিক্রি হয়নি। এবং এখানে যে মাইকিংয়ের ব্যবস্থা করা রয়েছে কর্তৃপক্ষ, তারা কিন্তু মাইকিংও করছেন যে এই সাইজের গরু এখানে রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন, বিক্রি করে চলে যাবে। এই রকম পরিস্থিতি কিন্তু দিয়াবাড়ি বাজারে আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানে যারা ব্যাপারী রয়েছেন তারা প্রচণ্ড রকমের হতাশ। বিক্রেতারা সেই সুবিধাটা, ক্রেতারা সেই সুবিধাটা নিতে চাইলেও তারা কিন্তু আবার অনেকেই ছাড়ছেন না। যেমন আমরা কিছুক্ষণ আগে কথা বললাম যে শুরুর দিকে 1,35,000 থেকে 40,000 টাকা দাম বললেও এখন সেই একই গরু কিন্তু আমরা দেখছি যে আজকে মূলত বলা হচ্ছে মাত্র 1,10,20। এবং যেই গরুগুলো দিয়াবাড়ি হাটে বিক্রি হচ্ছে তার অধিকাংশই হচ্ছে 1 লাখ টাকার নিচে। এই গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, অবিকৃত থেকে আছে এর থেকে লাখ টাকার উপরের গরু। সব মিলে বলা যায় যে হতাশার ছাপ বেড়েই চলেছে। ব্যাপারীদের চোখে মুখে সুযোগ নেওয়ার চেষ্টা করছেন এখনও ক্রেতারা। তো সব মিলিয়ে রাজধানী দিয়াবাড়ি হাট থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ধুলাইপাড় হাটে, তোফাজ্জল, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। রাজধানীর ধুলাইখালে যে পরিস্থিতি এখনো বিরাজমান, চাহিদা বিক্রি করতে পারছে না, তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা তারা পূরণ করতে পারছেন না। এবং গরুর দাম অস্বাভাবিক কমে যাওয়াতে তাদের মধ্যে হতাশা বেড়েছে। এবং আমরা হতাশা দেখেছি ইজারাদারের মধ্যেও, কারণ গরুর দাম কমে যাওয়া এবং গরুর পর্যাপ্ত পরিমাণ বিক্রি না হয়, তারা যে ইজারার সেই অর্থ উঠে না আসার আশঙ্কা তৈরি করছেন তিনি। এবং তার মধ্যে আমরা হতাশা দেখেছি। এবং আমরা যদি বলি যে কম দামের গরু বা অল্প দামের যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলোর মধ্যে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার গরুই বেশি। এবং 1 লাখ টাকার কম দামে 50, 60, 70 হাজার, 80 হাজার টাকা দামের গরু বিক্রি হতে দেখেছি। এবং আমরা হাসিল ঘরেগুলোর যে বুথ আছে, যে হাসিলের বুথ,
সেই বুথগুলোতে ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখেছি যে হাসিল দিতে আসছে, সেই হাসিলের মধ্যে ছোট আকারের গরু অর্থাৎ 1 লাখ টাকার মধ্যে যে গরুগুলো, সেই গরুগুলোর বিক্রি বেশি হয়েছে এবং সেগুলোরই হাসিল দিতে এসেছে। এবং বড় আকারের যে গরুগুলো, সেই গরুগুলোর বিক্রি কম হয়। হাসিল বুথের সামনে আমরা খুব একটা বড় আকারের গরু দেখতে পাইনি, যে কারণে ব্যাপারীদের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছে। সেই হতাশার কারণে তারা অনেকেই চলে যেতে চাইছেন, কিন্তু ইজারাদাররা তাদেরকে অনুরোধ করছেন যে সকাল অবধি থাকার জন্য, কারণ তারা আশা করছেন যে সকাল অবধি গরু বিক্রি হবে। এই ছিল রাজধানীর ধোলাইখাল থেকে আমার কাছে গরুর হাট সম্পর্কে সর্বশেষ তথ্য। কোরবানির পশুর হাটে শেষ সময়ের বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জনপদের সময় আরও থাকছে। হঠাৎ 2 জেলায় ঝড়ের তাণ্ডব। ফরিদপুরে গাছচাপায় শ্রমিক নেতার মৃত্যু, শরীয়তপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত 5। যাত্রীর চাপ কম থাকলেও ঈদ যাত্রায় ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষ। লঞ্চ আর ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। আর বাড়তি ভাড়ার অভিযোগ সড়কপথের যাত্রীদের। তবে অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কাল ঈদ, আজও লঞ্চ, বাস ও ট্রেনে রাজধানী ছাড়ছে নগরবাসী। গত দুদিনের তুলনায় নৌপথে যাত্রীচাপ কম থাকলেও ভোগান্তি ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি কাঙ্ক্ষিত লঞ্চ। তাই পন্টনগুলোতে বাড়ে ভোলা, মনপুরা ও হাতিয়াগামী যাত্রীদের উৎকণ্ঠা। দুপুর 1টা বাজে এসে এখানে অপেক্ষা করতেছি তাশরিফ এবং ফারহান লঞ্চের জন্য, কিন্তু লঞ্চ এখনো আসার কোনো খোঁজখবর পাচ্ছি না। মানুষকে যে বলতেছে আসতেছে, যে মানুষের মনে যে একটা আশা জাগায়, তারপরে যে যখন মানুষ দেখে যে আসতেছে না, এই যে একটা মিথ্যা কথা বলা হলো না। বিআইডব্লিউটিএ বলছে গতকাল যাত্রীচাপ বেশি হওয়ায় স্পেশাল সার্ভিস দিয়ে ফিরতে গিয়ে কিছু লঞ্চ বিলম্ব করেছে। দেরি হলেও সব গন্তব্যের লঞ্চ ছাড়বে বলে আশ্বাস তাদের। হাতিয়া বেতো আমাদের কোচিন পার হইতে হয়, এটা স্পেশাল কতগুলি রোডের লঞ্চ ছাড়া, কয়েকটা লঞ্চ ছাড়া অন্য কোনো লঞ্চ যাইতে পারে না। সুতরাং এটা হাতিয়া থেকে যাত্রী নামাই দিয়ে আসতে যত দেরি হয়েছে এইটুকুই দেরি, আর কিছু না। এদিকে ঈদযাত্রার শেষ দিনে উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। মুষলধারে বৃষ্টির মধ্যেও ট্রেনের ছাদে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন অসংখ্য যাত্রী। যত কষ্ট হবে যাইতে যাবো, পরিবারের সাথে সাক্ষাৎ করতে হবে। টিকিট কাটার পরে উঠতে পারতেছি না, দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট থাকা সত্ত্বেও আমি এখন ভিতরে উঠতে পারতেছি না, যাইতে পারতেছি না। ট্রেনগুলো ছেড়ে যায় 2-2.5 ঘন্টা দেরিতে। এতে প্ল্যাটফর্মে চাপ বাড়ে যাত্রীদের। ট্রেনগুলো প্ল্যাটফর্মে ভেড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। কখন ট্রেন আসবে কি না আসবে এটা আমরা কিছুই বলতে পারতেছি না। 3 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন এখন পর্যন্ত আসে নাই। কখন যে আসবে এখন পর্যন্ত আমরা কেউ জানি না। এছাড়া বাস টার্মিনালগুলোতেও যাত্রীর চাপ ছিল সকাল থেকেই। আগে থেকে টিকিট না কাটায় ভোগান্তিতে পড়েন অনেকে। কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। টিকিট কাউন্টারে বসে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চেয়েছে বা নিয়েছে, এরকম নজির আমি এখনো পর্যন্ত পাইনি। যে কোনো জায়গায় যে কোনো যাত্রী যদি একটু কমপ্লেন করে, সাথে সাথে আমরা ব্যবস্থাটা নিচ্ছি। বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে যাত্রার পরও মহাসড়কে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। গাড়ির অতিরিক্ত চাপে বিভিন্ন জায়গায় সড়কে দেখা গেছে ধীরগতি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক ভিডিও বার্তায় সরকার প্রধান বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত। পশু কোরবানি দিতে না পারা মানুষের পাশে সামর্থ্যবানদের আনন্দ ভাগাভাগির আহ্বান জানান তারেক রহমান। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায় মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা,
তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। সীমান্তে ভারতের পুশিন চেষ্টাকে ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এর পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং সীমান্ত সুরক্ষায় বিজেপিকে সতর্ক অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি। 100 জনকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। কেন্দ্রীয় সরকারও একটা নীতি নিয়েছে, ডিটেক্ট, ডিলেট অ্যান্ড ডিপোর্ট। এটা ভয়ঙ্কর এবং এটা ভারতের যে একটা গণতান্ত্রিক চেহারা, একটা ধর্মনিরপেক্ষ তাদের যে সংবিধানে রয়েছে, এটার যে চেহারা, সেকুলারিজমের যে চেহারা, সেটা ক্রমান্বয়ে ফেড হয়ে আসছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে ঈদ উল আজহা। কয়েকটি জেলায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রাজধানীতেও কয়েকটি জায়গায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই পবিত্র ঈদ উল আজহা উদযাপন করেন দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যেন ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ উদযাপন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জামাতে অংশগ্রহণকারীরা। ইসলাম তো বাউন্ডারির সাথে সম্পর্কিত না, ইসলামটা হচ্ছে বিশ্বব্যাপী। শরিয়ার মধ্যে বলা আছে দুইটা বিষয় কারেক্ট। আমাদেরও যদি ভুল থাকে যেন আমাদের জন্য দোয়া করে, ওনারা যদি মনে করেন, আর আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ এটাকে ফিউচারও ইনশাআল্লাহ আমরা এখানেই পরিচালনা করার আমাদের চিন্তা ভাবনা আছে। সব জায়গায় আন্দোলন করতেছি, ইনশাল্লাহ এটা আন্দোলন সাকসেস হবে। বিশ্বের 57টা দেশের ভিতর 55 কান্ট্রিজ তারা একদিন ঈদ করতেছে, তোমাদের কি এত অসুবিধা? নাকি ঈদের দিন আরাফা পালন করতেছে, তারা এই ক্ষমাখা বেহুদা সওয়াব আদায় করতেছে। কোনো এ সওয়াব হবে না, বরং তাদের গুনাহ হবে, কারণ ঈদের দিন তারা রোজা রাখা মানে হারাম কাজ করলো। দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষও বুধবার উদযাপন করেন পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রামে ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, দিনাজপুর মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরার সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা জামাতের ব্যবস্থা। ঈদের জামাত নির্বিঘ্ন রাখলে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদ উল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। নাটোরে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদে থাকা যাত্রী নিহত। ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ভেঙে পড়া গাছের সঙ্গে ধাক্কা, ট্রেন থেকে পড়ে আহত 8। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ডিএমপি কমিশনার বলেন, 4 স্তরের সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন সব ধরনের প্রস্তুতি রেখেছে বলে জানান দক্ষিণের প্রশাসক। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা। টানা কয়েকদিনের বৃষ্টিতে জাতীয় ঈদগাহের মাঠও ভেজা। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই ঈদ উল আজহার প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্টজনেরা। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ এবং মহিলা সহ মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধান এই জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মাঠের চারপাশ ও প্রবেশ দ্বারগুলোতে 4 থেকে 6 স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এদিকে ঢাকা শহরকে দ্রুত পরিচ্ছন্ন করতে বিশেষ রোডম্যাপ হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে ঝড় বৃষ্টির মতো বৈরী আবহাওয়া থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান দক্ষিণ সিটির প্রশাসক। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানিতে একে সয়লাভ হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা কালকে সকালবেলা সেটা ঘোষণা করব। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীকে 1 লাখের বেশি চটের ব্যাগ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঝড়ে গাছ চাপায় ফরিদপুরে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। বৃষ্টি শুরু হলে সড়কের পাশে একটি অস্থায়ী তাঁবুর নিচে তিনি আশ্রয় নিলে পাশের কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে তাঁবুর উপর। এদিকে শরীয়তপুরে ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে 5 জন আহত হয়েছেন। উত্তাল মেঘনা, পানির স্রোতে দুলছে নৌযান, চারপাশে আতঙ্ক। বুধবার সকালে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। এ সময় লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে কয়েকশো যাত্রী নিয়ে বিআইডব্লিউটিসির সি ট্রাক সাঙ্গু ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘাটের কাছাকাছি আসলেও ঝড় ও প্রবল ঢেউয়ের কারণে সি ট্রাকটিকে মাছ নদীর বোরিং বয়ার সঙ্গে বেঁধে রাখা হয়। প্রায় 1 ঘন্টা পর ঝড় থেমে গেলে নৌযানটি পন্টুনে নোঙর করে। শরীয়তপুর পৌরসভার আদর্শনগরে 4তলা ভবনের কাজ চলছিল। তীব্র ঝড়ে ছাদের দেয়ালের একাংশ ও বিমের একাংশ ধসে নিচের টিন শেডের একটি ঘরের ওপর পড়ে। এতে একই পরিবারের 5 জন আহত হন। কলম সারিয়া গাঁথনি গাছে আজকে 5 বছর ধরে এই পিলে খালি থুইয়া দিছে। আরে বহুতবার সতর্ক করা হয়েছে, হে কোনো কথা হনে না আমাদের। বুধবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার 22 রশি এলাকায় বৃষ্টি ও ঝড় শুরু হলে সড়কের পাশে তাঁবুতে আশ্রয়। এক পর্যায়ে পাশের কৃষ্ণচূড়া গাছ তাঁবুর ওপর ভেঙে পড়ে। ওমর ফারুক, সময় সংবাদ। দুপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হাকিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, দুপুরে হাজিরহাট এলাকায় নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি কলা বাগানে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে হাকিম। এক যুবক দেখে ফেলে চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে। পরে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ফরিদপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশ জানায়, দুপুরে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামে ফিরোজা বেগমের সঙ্গে রামচন্দ্রপুর গ্রামের টুলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে ওই জমিতে ফিরোজা বেগম বাথরুম নির্মাণ করতে বাধা দেয় প্রতিপক্ষ। এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করা হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নাটোরের বাদনগর রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের সঙ্গে ধাক্কায় ছাদে থাকা ট্রেন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে 8 জন আহত হয়েছেন। স্টেশন মাস্টার জানান, ভোর 5টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাদনগর রেল স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা 2 যাত্রী ওভারব্রিজের ধাক্কায় নিচে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অপরজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে তালশহর এলাকায় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে 8 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পৃথিবীর আলো দেখতে 8 দিন হাসপাতালে নিবল 6টি প্রাণ। এসি বন্ধ থাকায় দুর্ঘটনার ধারণা, অবহেলার কারণে মৃত্যু, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর।
দর কষাকষিতে শেষ সময়ে জমজমাট পশুর হাট, বৈরী আবহাওয়া আর ক্রেতা খরায় কম দামেই ছাড়ছেন ব্যাপারী, বিক্রি না হওয়ায় বড় গরু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। এবং ঈদের আগের দিনও পথে পথে মানুষের ঢল, বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগ, মহাসড়কে কমছে যানবাহনের চাপ, ট্রেনের ছাদেও যাত্রী, সদরঘাটে মানুষের ভিড়। এ ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।